ভারতে বসে গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনার বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা কিংবা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15ই মের মধ্যে শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে অডিও ও ভিডিও বার্তায় কথা বলেন। গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে সারা দেশে 227টি মামলা হয়েছে। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পরও এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কিংবা সাক্ষীদের জন্য হুমকি মনে করছেন প্রসিকিউশন। শেখ হাসিনার এই বক্তব্য সিআইডির ফরেন্সিক বিভাগের মাধ্যমে সত্যতাও যাচাই করেছে তারা। এই বক্তব্য আদালত অবমাননা ও বিচার হুমকির মনে করে নজরে আনা হলে 15 মের মধ্যে শেখ হাসিনা ও শাকিল আলমের কাছে এর ব্যাখ্যা চেয়েছে 3 সদস্যের ট্রাইব্যুনাল। 11-4 ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আদালত আমাদেরকে এটা শুনেছেন। শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্ট আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পুরানোর মামলায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে। নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া স্বামীর অসুস্থতায় চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তার এই আবেদন নাকচ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক পুলিশের এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। এডিসি ইশতিয়াক, আমার কথা হলো তাকে ছাড়া যাবে না। আরও যারা যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা আসুন, তার নামে মামলা করুন। সৈকত সাদিক, 71, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। দুপুরে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরোধিতা করে আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করে দেন সন্ধ্যায়। এখন চিন্ময় জামিন পাবেন কিনা সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শেখ হাসিনার পতনের পর 5 আগস্ট থেকেই সারা দেশে সরকার ছিল না। দেশ জুড়ে তৈরি হয় বিশৃঙ্খলা। এমন প্রেক্ষাপটে গেল বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর নানা স্থানে সংখ্যালঘু হামলার অভিযোগে নিরাপত্তা চেয়ে আন্দোলন হয়। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নানা স্থানে সভা সমাবেশ করেন। গেল 31 অক্টোবর চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। সেই মামলায় ঢাকা থেকে 25 নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরের দিন চট্টগ্রাম কোর্টে তাকে তোলা হয়। সে সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী নিহত হন। এই মামলায় ফেব্রুয়ারিতে হাইকোর্টে জামিন চান চিন্ময়ের আইনজীবী। এর প্রেক্ষিতে কোর্ট রুলও জারি করে। রুল নিষ্পত্তি করে বুধবার দুপুরে চিন্ময়কে জামিন দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। 12টা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত চিন্ময়ের জামিন সন্ধ্যায় স্থগিত করে দেন। সৈকত সাদিক, 71, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিন আলাদা দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাড্ডা থানার অন্য একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। অভিনেতা সিদ্দিকুর রহমান টেলিভিশনে এমন কোন চরিত্রে কখনো অভিনয় করেছিলেন কিনা সেটা অজানা। তবে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে স্থানীয় ছাত্র জনতার এমন রোষানলে পড়তে হয় তাকে। বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় রমনা থানার দিকে। জুলাই আন্দোলনের সময় তার ভূমিকার কারণেই এমন রোষানলের শিকার হতে হয়, যার কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া এমনিতেই খুন করে দিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে রমনা থানা থেকে রাতেই সিদ্দিককে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বুধবার সকালে তার 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। ছাত্র জনতাকে এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই। এদিকে সকালে যাত্রাবাড়ি ও ভাটারা থানার আলাদা দুটি হত্যা মামলায় আদালতে নিয়ে আসা হয় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও। পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 2 জনকে 3 দিন ও আনিসুল হককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 3 জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই, সৌন্দর্য করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিন রাজধানীর বিভিন্ন থানায় করা বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার মামলায়ও তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। সুমন তানভীর, 71, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব সময় শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে, কিন্তু যুদ্ধের প্রস্তুতিতেও থাকতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত। নিজেকে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস আরও বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক সেটা তিনি চান না। সকালে বিমান বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 মহড়ায় যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহড়ায় অংশ নিয়ে নানা কসরত প্রদর্শন করে যুদ্ধবিমান, আকাশে ওড়ায় লাল সবুজের রং। পরে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে তিনি দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয়, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার চেষ্টা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি
জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার মনে ঐক্য ধারণ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ২০২৪ সালে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩০০ ঘর প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, ৪ জেলায় যে ঘর নির্মাণ কার্যক্রম তা সফলভাবে সম্পন্ন করেছে সেনাবাহিনী। গেল আগস্ট ও সেপ্টেম্বরে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই বন্যায় সারা দেশের মানুষ ও সেনাবাহিনী বিপদগ্রস্তদের পাশে দাঁড়ায়। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ জেলায় ২২ উপজেলায় সরকারি অর্থায়নে ৩০০ ঘর নির্মাণ করা হয়। বুয়েটের স্থপতিদের নকশায় এবং সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশনের সরাসরি তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ করা হয়। সেই ঘর সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। ওনার পাশে দাঁড়ালে আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। সেই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত ২০-৩০ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জানান, যে কোনো প্রয়োজনে মানুষের পাশে আছে সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনকে ধন্যবাদ জানান দুর্নীতিমুক্ত ও মানসম্মত গৃহ নির্মাণ করার জন্য। চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারে। ডক্টর ইউনূস আরও জানান, বিপদে মানুষ ঐক্য বজায় রেখেছে, সেই ঐক্য আমাদের এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আগামী দিনের যে কোনো দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার দৃষ্টান্ত আমাদের জাতিকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নুরুবি সরকার, ৭১, ঢাকা। বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেজা স্কুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা থেকে ফিরে আসার একমাত্র পথ মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করা। তাই দেশকে এগিয়ে নিতে সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান তিনি। বাংলাদেশ ১৯৭১ সালে যখন আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করি, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। এই যে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার।
মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সেখানে শ্রমিকের অধিকার আদায়ে 12 দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 2টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা করেছে দলটির নেতারা। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। লক্ষ্য বৃহস্পতিবার মে দিবসে দলের সমাবেশ সফল করা, শ্রমিকদের অধিকার আদায়ে ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান তাদের। মে দিবস প্রথম যে সাকসেসফুলি প্রতিবার করা হয়েছে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই শ্রমিকদেরকে নিয়ে প্রথম মে দিবসে প্রোগ্রাম করছে এবং সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শ্রমিকদের অনেক অবস্থা পরিবর্তন হয়েছে, সদস্যরা জীবন দিয়েছে। এদিকে নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ে মে দিবসের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, ফ্যাসিস্ট সমর্থক ব্যবসায়ী গোষ্ঠীর শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে সরকার ব্যর্থ হয়েছে। জানান, এতে করে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের মানে তারা যেন ছাঁটাই না। মে দিবসের সমাবেশ হবে দুপুর 2টায় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2 ঘটিকায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের বিচার, বৈষম্যহীন জাতীয় পে স্কেল, ন্যূনতম জাতীয় মজুরি 30,000 টাকা সহ বিভিন্ন দাবি উপস্থাপিত হবে সমাবেশে। ন্যূনতম মজুরি। সুমন মাহমুদ, 71, ঢাকা। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে $40 কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে সম্পৃক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সাথে 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদেশি কোম্পানির সাথে চুক্তির আগে এনবিআর এর কাছ থেকে আমদানি সংক্রান্ত মতামত নেয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি। চুক্তির পর 2023 সালের 9 মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকে পরিশোধ করা হয়নি আমদানি শুল্ক সহ অন্যান্য কর। কিন্তু পট পরিবর্তনের পর আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার গোপন চুক্তির দায় এসে পড়েছে এনবিআর এর উপর। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেন শেখ হাসিনা। এনবিআর এর তদন্তে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে প্রায় $40 কোটি শুল্ক কর ফাঁকির বিষয়টি উঠে আসে। অভিযোগ আমলে নিয়ে এবার আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক ফাঁকির বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব ডক্টর আহমদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন।
আদানির সাথে চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নিজের দায়িত্বে রেখেছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুসন্ধানে শেখ হাসিনা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে। এই অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে যাদের যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। এদিকে 6 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আগে যে আমাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি মাহবুব, 71, ঢাকা। কর ছাড় চাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর রাষ্ট্রের উন্নয়নে সবাইকে কর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার বিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড পরামর্শক সভায় জ্বালানি সংকটের কথা তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হয়রানি না করার আহ্বান জানান ব্যবসায়ীরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর পরামর্শক সভায় তোলা হয় বিভিন্ন দাবি। ব্যবসায়ীরা জানান অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ। কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি গত 2 বছর থেকে। আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিকে আকর্ষণ করছি কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা নেবে যে বিদ্যুৎ এবং জ্বালানি আমাদের গ্যাস এই দুটো আমাদের অত্যন্ত এসেনশিয়াল। আলোচনায় অন্য ব্যবসায়ীরা অভিযোগ তুলেন কর বৈষম্য এবং সরকারি কর্মকর্তাদের হয়রানি ও ব্যাংক ঋণের চড়া সুদ নিয়ে। বাসি মরি কি জানি না, এক বেলা খাবো না 2 বেলা খাবো, তার মধ্যে আমাদের ট্যাক্স একটা বাড়েন। গ্যাসের রেট হঠাৎ করে 33% বাড়িয়ে দিলেন। এই যে আমাদের ইউটিলিটি ছাড়া তো আমরা চলতে পারবো না। আমার মতো সব ব্যবসায়ীরাই খুব নাজুক পরিস্থিতিতে পড়েছে। যারা সৎ ব্যবসায়ী করি আমরা তো চাই যে এই দেশের টাকা দেশে থাকুক। আমদানি শুল্ক এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, তবে সমগ্র বিশ্বের বাংলাদেশের জাহাজ চলাচল করবে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন কিছুটা ভুল ত্রুটি থাকলেও সরকারের সকল কার্যক্রম ব্যবসায়ী এবং জনগণের কল্যাণেই। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু একটু সহানুভূতিশীল যদি আপনারা হন আমরা হব, সো যাতে উইন উইন সিচুয়েশন হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন সবাইকে কর অবকাশ দিলে রাষ্ট্র চালানো কঠিন, এজন্য প্রয়োজন খাত ভিত্তিক কর ন্যায্যতা প্রতিষ্ঠা। মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায় তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়, দুর্বৃত্তরা ক্ষমতায় আসে। আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন আমরা যেন উত্তর একটা ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য। কর নিয়ে হয়রানি কমাতে অটোমেশনে যাচ্ছে এনবিআর। ব্যবসায়ীদের সব দাবি পূরণ না হলেও আসছে বাজেটে স্বস্তির ইঙ্গিত থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাই। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। কাশ্মীরের পেহেলগাম হামলার জবাব কিভাবে দেয়া হবে, কোন সময়ে কোন লক্ষ্যে আঘাত হানা হবে তা স্থির করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জরুরি বৈঠকে এ বিষয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। এর মাঝেই ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি চলেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। সন্ত্রাসী হামলার 1 সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাশ্মীরের পেহেলগাম। তবে শহর জুড়ে এখনও রয়ে গেছে নিস্তব্ধতা আর অনিশ্চয়তার ছাপ। যদিও এই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতিদিন তীব্র হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ এক বৈঠকে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একই সুরে কথা বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গোয়েন্দা তথ্যের বরাতে তিনি দাবি করেছেন পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। পাকিস্তান has credible intelligence. দুর্ভাগ্যজনকভাবে ভারত এমন এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে যা অযৌক্তিকতা ও সংঘর্ষে পরিপূর্ণ, এবং এই পথ শেষ পর্যন্ত এই উপমহাদেশ সংলগ্ন অঞ্চলগুলোর চূড়ান্ত সর্বনাশ ঘটাবে। Allegations
of involvement in the Pahalgam incident. এদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। দেশটির আইন ও বিচার মন্ত্রী আকিল মালিক রয়টার্সকে বলেন, ইসলামাবাদ এই বিষয়ে অন্তত 3টি বিকল্প আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন বলে জানা গেছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার মাঝেই দুই দেশের সেনাদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের পারগল সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তান গুলি চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মনিরুজ্জামান বাবু, ৭১। খেলার খবর। চট্টগ্রাম টেস্টে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সেঞ্চুরির পর ফাইফার 3 দিনে জিম্বাবুয়েকে হারালো টাইগাররা। ইনিংস ও 106 রানের জয় বাংলাদেশ দলের। বাংলাদেশের 444 রানের জবাবে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 111 রানে। ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 1-1 সমতায় শেষ হলো 2 ম্যাচের সিরিজ। রহমান পেয়ারের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে টাইগারদের চোখ বড় লিডে। 7 উইকেটে 297 রান নিয়ে বাংলাদেশ দল দিনের খেলা শুরু করে। মেহেদী হাসান মিরাজের উপরই ভরসা। এই অলরাউন্ডার সমৃদ্ধ করেছেন স্বাগতিকদের ইনিংসটা। একটা অনন্য মাইল ফলকে পৌঁছেছেন মেহেদী হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 200 উইকেট ও 2000 রান। তাইজুল মিরাজের জুটিতে এলো 62 রান। 20 রান করে মাসে কেসার বলে আউট তাইজুল ইসলাম। 70 বলে মিরাজের 50। তাইজুলের পর তানজিম সাকিবকে নিয়ে লড়তে থাকেন তিনি। মিরাজ তানজিমের জুটিতেও 50। এই দুইজনের দৃঢ়তায় বাংলাদেশে স্পর্শ করল 400 রানের সীমানা। ঘরের মাঠে প্রায় 2 বছর ও 15 ইনিংস পর 400 করতে পারল টাইগাররা। 8 উইকেটে 404 রান নিয়ে বাংলাদেশ লাঞ্চে। মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে। লাঞ্চের পর তানজিম সাকিবের ইনিংসের রীতি 41 রান করেন তিনি। মিরাজ পূরণ করেন সেঞ্চুরি। 4 বছর পর ম্যাজিক ফিগারে শতক তুলে নেন 143 বলে। 104 রান করে থামেন মেহেদী হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ 444 রান। প্রথম ইনিংসে টাইগারদের লিড 217 রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তাইজুলের আঘাত। একই ওভারে নিয়েছেন জোড়া উইকেটের স্বাদ। ব্রায়ান ব্রেনেটের পর নিক ওয়েলসকে ফেরান। শন উইলিয়ামসকে আউট করেন নাইম হাসান। 22 রানে 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে চাপে। বল হাতেও মিরাজের কেরামতি। 1-1 ক্রেগ আরভিন মাঠে ফেরে সিগাকে ফেরান তিনি। 79 রানে 6 উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ ড্রাইভিং সিটে। মিরাজের পর ওয়েলিংটন মাসাকাদজার উইকেটও তুলে নিয়েছে। সেঞ্চুরির পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে 5 উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ইনিংসে ছড়িয়েছেন ত্রাস। 46 রানে আউট হয়ে এক প্রান্ত আগলে রাখা বেন কারানের দীর্ঘশ্বাস। শেষ পর্যন্ত 111 রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। বাংলাদেশ ইনিংস ও 106 রানের বিশাল জয় পেয়েছে। রহমান পেয়ার, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গেই থাকুন।